আসসালামু আলাইকুম। বিবি অনার্স দ্বিতীয় বর্ষ ব্যবস্থাপনা বিভাগের প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি এই করোনা মহামারী পরিস্থিতির মধ্যেও তোমরা নিজ গৃহে পরিবারের সবাইকে নিয়ে নিরাপদে আছো, ভালো আছো এবং সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে এই করোনা মহামারী পরিস্থিতির মধ্যে আমরা নিয়মিতভাবে তোমাদের অনলাইনের মাধ্যমে পাঠদান কার্যক্রম পরিচালনা করে আসছি। এরই ধারাবাহিকতায় আজ অর্থায়নের নীতিমালা বিষয়ে অনলাইন ক্লাসে আমি তোমাদের সাথে যুক্ত হচ্ছি। আমি মোহাম্মদ আবুল খায়ের, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, ডক্টর মালিকা কলেজ। প্রিয় শিক্ষার্থী, ভিডিও আপলোড দেওয়ার পর তোমরা যারা ক্লাসটি দেখবে প্রত্যেকে কমেন্ট বক্সে তোমাদের শ্রেণী রোল উল্লেখ করবে। পাশাপাশি আজকের আলোচ্য বিষয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সের মাধ্যমে বা মেসেঞ্জারের মাধ্যমে প্রশ্ন করার সুযোগ পাবে। তোমাদের পক্ষ থেকে প্রশ্ন আসলে সেই বিষয়গুলো আবারও আলোচনা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের ইতোমধ্যেই আমি এই বিষয়ের উপর অনেকগুলো ক্লাস নিয়েছি। আজকের ক্লাসে আমি যে ইনফরমেশনটি দেব সেটি হচ্ছে আমরা অর্থায়নের নীতিমালা বা প্রিন্সিপালস অফ ফাইন্যান্সে অধ্যায়ের ম্যাথমেটিক্যাল অংশটুকু অর্থাৎ গাণিতিক অংশটুকু ইংরেজিতে করলেও তত্ত্বীয় বা থিওরিটিক্যাল যে অংশটুকু আছে সেটুকু বাংলায় শিখব, কারণ এখানে আমাদের অপশন আছে বাংলায় থিওরি বা তত্ত্বীয় বিষয়ে উত্তর করার। সেজন্য থিওরিগুলো আমি অনলাইনে বাংলাতেই তৈরি করে ক্লাস আপলোড দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী, চলো আর কথা না বাড়িয়ে আজকের যে অনলাইনের আলোচ্য বিষয়বস্তু সেই আলোচ্য বিষয়বস্তুর উপর আমরা দৃষ্টিপাত করি। প্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে আমরা আলোচনা করব আর্থিক সিদ্ধান্তের ওপর প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ। প্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলছি, আজকের অনলাইন ক্লাসে আমরা আলোচনা করব আর্থিক সিদ্ধান্তের ওপর প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ। প্রিয় শিক্ষার্থী, প্রত্যেকটি প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে এর আর্থিক সিদ্ধান্ত। কোনো আর্থিক সিদ্ধান্ত গ্রহণকালে অর্থ ব্যবস্থাপককে খুবই দক্ষতা এবং দূরদর্শিতার পরিচয় দিতে হয়, কেননা যে আর্থিক ব্যবস্থাপক যত দক্ষ এবং দূরদর্শিতার সাথে আর্থিক সিদ্ধান্ত গ্রহণ করে সে প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদে আর্থিকভাবে তত বেশি লাভবান বা সাফল্য লাভ করতে পারে। প্রিয় শিক্ষার্থী, যে কোনো আর্থিক সিদ্ধান্ত গ্রহণের সময় আর্থিক ব্যবস্থাপককে কতগুলো বিষয় বা কতগুলো উপাদানের ওপর বিবেচনা করে বা দৃষ্টিপাত করে এই আর্থিক সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। এই আর্থিক সিদ্ধান্তকে প্রধানত দুটি ভাগে বিভক্ত করা হয় বা আর্থিক সিদ্ধান্তের উপাদানগুলোকে দুই ভাগে বিভক্ত করা হয়। এক, অভ্যন্তরীণ উপাদান, দুই, বাহ্যিক উপাদান। প্রিয় শিক্ষার্থী, অভ্যন্তরীণ উপাদান বলতে আমরা বুঝি কোম্পানি বা প্রতিষ্ঠানের যে অভ্যন্তরীণ বিষয় রয়েছে যেগুলো প্রতিষ্ঠানের নিজস্ব অবস্থার সাথে সম্পর্কিত এবং প্রতিষ্ঠানের যে কোনো সিদ্ধান্তে, বিশেষ করে আর্থিক সিদ্ধান্তের এই উপাদানগুলো প্রতিষ্ঠানের ভিতরে অবস্থান করে প্রভাব বিস্তার করে, সে ধরনের উপাদানগুলোকে আর্থিক সিদ্ধান্তের প্রভাব বিস্তারকারী অভ্যন্তরীণ উপাদান হিসেবে অভিহিত করা হয়। বাহ্যিক উপাদান বলতে কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের সেই সমস্ত উপাদানকে বোঝায় যার উপর ব্যবসায়ের কোনো নিয়ন্ত্রণ থাকে না, অর্থাৎ এ সকল উপাদানগুলো কোনোটি ব্যবসায়ের অভ্যন্তরীণ কোনো বিষয়গুলির সাথে সংশ্লিষ্ট নয়। এ সকল বিষয় ব্যবসায়ের বাহিরে অবস্থিত বিষয়, কিন্তু সেই বিষয়গুলো বা সেই উপাদানগুলো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বাহিরে অবস্থান করলেও প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে থাকে। সে সকল উপাদানগুলোকে বাহ্যিক উপাদান হিসেবে অভিহিত করা হয়। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা ক, অভ্যন্তরীণ উপাদান, খ, বাহ্যিক উপাদানগুলো নিয়ে আলোচনা করব। ক, অভ্যন্তরীণ উপাদান। আমরা আগেই বলেছি যে সকল উপাদান প্রতিষ্ঠানের ভিতরে অবস্থান করে প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণে প্রভাব বিস্তার করে সে সকল উপাদানগুলোকে অভ্যন্তরীণ উপাদান হিসেবে চিহ্নিত করা হয়। এই অভ্যন্তরীণ উপাদানগুলোর মধ্যে প্রথমেই রয়েছে ব্যবসায়ের আকার। প্রিয় শিক্ষার্থী, ব্যবসায়ের আকারের ওপর অর্থসংস্থানের যে কার্যাবলী রয়েছে সেই কার্যাবলী অনেকাংশেই কিন্তু নির্ভরশীল, কারণ ব্যবসার আয়তন যত বড় হবে তার আর্থিক কার্যক্রম তত বেশি হবে, ব্যবসার আয়তন যত ছোট হবে তার আর্থিক কার্যক্রম কিন্তু তত কম হবে। এজন্য একটি ব্যবসায়ের আকারের ওপর নির্ভর করে সে প্রতিষ্ঠানের আর্থিক সিদ্ধান্তগুলো কেমন হবে। এজন্য ব্যবসায়ের আকারকে আর্থিক সিদ্ধান্ত গ্রহণের অভ্যন্তরীণ প্রভাব বিস্তারকারী উপাদান হিসেবে অভিহিত করা হয়েছে। দুই, ব্যবসায়ের প্রকৃতি। প্রিয় শিক্ষার্থী, ব্যবসায়ের প্রকৃতি দ্বারা আর্থিক সিদ্ধান্ত বা প্রতিষ্ঠানের যে কোনো সিদ্ধান্তই প্রভাবিত হয়, কারণ ব্যবসায় যে পরিমাণ স্থায়ী ও চলতি সম্পত্তি প্রয়োজন হয়
যদি তার চাইতে বেশি স্থায়ী ও চলতি সম্পত্তির প্রয়োজন হয়, তাহলে কিন্তু সেই প্রতিষ্ঠানকে সেই প্রয়োজন পূরণের জন্য নানান ধরনের আর্থিক কার্যক্রম সংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। এজন্য ব্যবসার প্রকৃতি কীরকম হবে তার উপর ভিত্তি করেও কিন্তু অনেক অভ্যন্তরীণ উপাদানের অন্যতম উপাদান এটি ব্যবসার প্রকৃতি, যার দ্বারা কিন্তু আর্থিক সিদ্ধান্ত প্রভাবিত হয়ে থাকে। 3. মালিকানা কাঠামো। প্রিয় শিক্ষার্থী, ব্যবসার মালিকানা কাঠামো আর্থিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আর্থিক ব্যবস্থাপকের ওপর প্রভাব বিস্তার করে থাকে। ব্যবসার মালিকানা বিভিন্ন রকমের হয়, আমরা জানি। সেটি এক মালিকানা হতে পারে, সেটি অংশীদারি হতে পারে, সেটি যৌথ মূলধনী কোম্পানি হতে পারে। যে প্রতি ধরনের মালিকানার উপর ভিত্তি করে প্রতিষ্ঠান গড়ে উঠবে, সেই প্রতিষ্ঠানের সিদ্ধান্ত সেই মালিকানার দ্বারাও কিন্তু প্রভাবিত হবে। এজন্য এক মালিকানা ব্যবসার মালিক নিজেই যেহেতু সকল কার্যক্রম করে, নিজেই যেহেতু পরিচালক, নিজেই মালিক, তিনি নিজেই কিন্তু আর্থিক সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। কাজে এক মালিকানা ব্যবসায়ের আর্থিক সিদ্ধান্ত যেরকম হবে, অংশীদারি ব্যবসায় যেহেতু একাধিক মালিক প্রতিষ্ঠানের গড়ে তোলে, কাজে তারা এখানে সকল অংশীদার মিলে সিদ্ধান্ত নিতে পারে, অথবা সকল অংশীদারদের মধ্যে দায়িত্বপ্রাপ্ত যে অংশীদাররা থাকে তারা সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। আর কোম্পানির ক্ষেত্রে সেটি প্রাইভেট হোক পাবলিক হোক, সেটি কিন্তু যে নির্ধারিত আইনে বর্ণিত নিয়ম, সেই নিয়ম নীতি মেনেই কিন্তু সিদ্ধান্তগুলো গ্রহণ করতে হয়। কাজেই প্রতিষ্ঠানের মালিকানার কাঠামোটা কেমন তার উপর কিন্তু অনেকাংশেই নির্ভর করে প্রতিষ্ঠানের আর্থিক সিদ্ধান্তগুলো কেমন হবে। এজন্য এই মালিকানার কাঠামোকে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ প্রভাব বিস্তারকারী অন্যতম একটি উপাদান হিসেবে বিবেচনা করা হয়েছে। 4. ব্যবসায়ের সম্পত্তি কাঠামো। যেসব ব্যবসায় স্থায়ী সম্পত্তির পরিমাণ বেশি থাকে তাদের পক্ষে কিন্তু ঋণের মাধ্যমে খুব সহজেই অর্থসংস্থান করা যায়। আর যে প্রতিষ্ঠানে ব্যবসায় সম্পত্তির পরিমাণ তত বেশি থাকে না, তারা কিন্তু খুব সহজে চাইলেই ঋণ গ্রহণ করতে পারে না। এজন্য ব্যবসায়ের সম্পত্তির কাঠামো দ্বারাও কিন্তু আর্থিক সিদ্ধান্ত প্রভাবিত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলছি, ব্যবসার সম্পত্তি কাঠামোর উপর ভিত্তি করেই কিন্তু আর্থিক ব্যবস্থাপককে আর্থিক সিদ্ধান্তগুলো গ্রহণ করতে হয়। আর এই ব্যবসায়ের সম্পত্তির কাঠামো যেহেতু অভ্যন্তরীণ একটি উপাদান, আর এই অভ্যন্তরীণ উপাদানটি প্রতিষ্ঠানের ভেতরে অবস্থান করে অর্থায়নের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে থাকে। প্রিয় শিক্ষার্থী, এরপরে ব্যবসায়ের যে অভ্যন্তরীণ উপাদান রয়েছে সেটি হচ্ছে ব্যবসায়ের সময়কাল। প্রিয় শিক্ষার্থী, সাধারণত বিনিয়োগকারীরা নতুন ব্যবসায়ের চাইতে পুরাতন ব্যবসায়ী কিন্তু বেশি বিনিয়োগ করতে আগ্রহী থাকে, কারণ এই নতুন প্রতিষ্ঠানে যে পরিমাণ ঝুঁকি থাকে, কারণ সেটা লাভ হতেও পারে নাও হতে পারে, এই অনিশ্চয়তাটা অনেক বেশি থাকে। কিন্তু প্রতিষ্ঠানে বাজারে ইতোমধ্যে যে প্রতিষ্ঠানগুলো তাদের অবস্থান তৈরি করে নিয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ভয়টা বা এই আশঙ্কাটা থাকে না। এজন্য ব্যবসায়ের সময়কালটা এটি আর্থিক সিদ্ধান্তের ওপর একটি প্রভাব বিস্তারকারী উপাদান হিসেবে বিবেচনা করা হয়। সাধারণত যে সমস্ত ব্যবসায় ইতোমধ্যে অনেক দিন বাজারে অবস্থান করছে, তাদের ক্ষেত্রে আর্থিক সিদ্ধান্ত গ্রহণ খুব সহজ হয়। আর যে প্রতিষ্ঠানগুলো নতুন বাজারে এসেছে, যেহেতু তাদের ঝুঁকির মাত্রা অনেক বেশি থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক সিদ্ধান্ত গ্রহণ করা ততটা সহজ হয় না। প্রিয় শিক্ষার্থী, এরপরে যে অভ্যন্তরীণ উপাদান রয়েছে সেটি হচ্ছে নিয়মিত ও স্থায়ী আয়ের সম্ভাবনা। স্থিতিশীল আয়ের উপরই কিন্তু কোনো প্রতিষ্ঠানের আর্থিক সিদ্ধান্ত নির্ভরশীল। আর এই নিয়মিত স্থায়ী আয় যে প্রতিষ্ঠানে যত বেশি থাকবে, সেই প্রতিষ্ঠান তত বেশি আয়ের ক্ষেত্রে স্থিতিশীলতা লাভ করবে। আর স্থিতিশীল আয় যে প্রতিষ্ঠানের থাকে, সেই প্রতিষ্ঠানের প্রতি বিনিয়োগকারীদের যেহেতু আস্থা বেশি থাকে, ফলে সে ধরনের প্রতিষ্ঠানের সিদ্ধান্তগুলো, আর্থিক সিদ্ধান্তগুলো গ্রহণ করা অনেক সহজ হয়। এজন্য নিয়মিত স্থায়ী আয়ের সম্ভাবনাকেও আর্থিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অভ্যন্তরীণ একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচনা করা হয়। প্রিয় শিক্ষার্থী, এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে সম্ভাব্য উপার্জন ও ঝুঁকি। কোনো প্রকল্পের ঝুঁকি, তার মূলধন ব্যয়, তার বিনিয়োগ এবং তার সম্ভাব্য আয়, এই সকল বিষয়গুলোই কিন্তু অর্থসংস্থান কার্যাবলীকে প্রভাবিত করে থাকে। কারণ যে প্রতিষ্ঠানের সম্ভাব্য উপার্জন যত বেশি থাকে, সে প্রতিষ্ঠানে বিনিয়োগকারীরা কিন্তু বিনিয়োগে তত বেশি আগ্রহী থাকে। যে প্রতিষ্ঠানে ঝুঁকি কম থাকে, সে প্রতিষ্ঠানে বিনিয়োগকারীরা নিশ্চিন্ত মনে বিনিয়োগ করতে পারে। আর প্রতিষ্ঠানে ঝুঁকি বেশি থাকলে বিনিয়োগকারীরা কিন্তু বিনিয়োগ করতে তত বেশি আগ্রহী হয় না। কাজে সম্ভাব্য উপার্জন ও ঝুঁকি, সেটিও কিন্তু আর্থিক সিদ্ধান্তের ওপর প্রভাব বিস্তারকারী অন্যতম একটি অভ্যন্তরীণ উপাদান হিসেবে বিবেচিত হয়। প্রিয় শিক্ষার্থী, সবশেষ যে অভ্যন্তরীণ উপাদানটি রয়েছে সেটি হচ্ছে দক্ষ ব্যবস্থাপনা।
ব্যবসায় পরিচালনায় দক্ষ ব্যবস্থাপনা কিন্তু আর্থিক সিদ্ধান্তের উপর প্রভাব বিস্তার করে থাকে, কারণ ব্যবস্থাপনা যত দক্ষ হবে তার আর্থিক সিদ্ধান্তগুলো তত কার্যকর হবে, আর ব্যবস্থাপনা যত অদক্ষ হবে তার আর্থিক সিদ্ধান্তগুলো কিন্তু ততটা কার্যকর হবে না, বরঞ্চ অকার্যকরী হবে। কাজেই একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা যত দক্ষ তার আর্থিক সিদ্ধান্তগুলো কিন্তু তত কার্যকর হয়। এজন্য দক্ষ ব্যবস্থাপনাকে আর্থিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অভ্যন্তরীণ উপাদান হিসেবেই বিবেচনা করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, এরপরে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে খ, বাহ্যিক উপাদান। আমরা জানি যে সকল উপাদান প্রতিষ্ঠানের অভ্যন্তরে অবস্থান করে না, প্রতিষ্ঠানের বাইরে অবস্থান করে, কিন্তু সে সকল উপাদানগুলো প্রতিষ্ঠানের আর্থিক সিদ্ধান্তের ওপর প্রভাব বিস্তার করে, সে ধরনের উপাদানগুলোকে আমরা বাহ্যিক উপাদান হিসেবে চিহ্নিত করি। তার মধ্যে 1 নম্বরেই রয়েছে দেশের অর্থনৈতিক অবস্থা। প্রিয় শিক্ষার্থী, একটি দেশের অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল হবে না অস্থিতিশীল হবে সেটা নির্ভর করে সম্পূর্ণভাবে সে দেশের সরকার প্রণীত নিয়ম নীতি এবং দেশের আর্থিক অবস্থার উপর। এ ব্যাপারে কিন্তু প্রতিষ্ঠানের তেমন কিছু করণীয় থাকে না। প্রতিষ্ঠানকে দেশের অর্থনৈতিক অবস্থার সাথে খাপ খাইয়ে তার কার্যক্রমগুলোকে শুধুমাত্র পরিচালনা করতে হয়। একটি দেশের অর্থনীতি যত বেশি স্থিতিশীল হবে সে দেশে বিনিয়োগকারীরা তত স্বস্তিতে অর্থ বিনিয়োগ করবে, তত বেশি প্রতিষ্ঠান গড়ে উঠবে এবং বিনিয়োগের একটি সুন্দর পরিবেশ এই অর্থনৈতিক অবস্থার মাধ্যমে বিরাজ করবে। ঠিক বিপরীত দিকে যদি একটি অস্থিতিশীল অর্থনৈতিক অবস্থার মধ্য দিয়ে একটি দেশ পরিচালিত হয়, সে দেশে কিন্তু তখন ব্যবসা বাণিজ্য বা আর্থিক প্রতিষ্ঠানগুলো স্থিতিশীলভাবে চলতে পারে না। দেশের অর্থনৈতিক অস্থিতিশীলতার প্রভাব তাদের প্রতিষ্ঠানেও পড়ে এবং তারাও অস্থিতিশীল একটি পরিবেশের মধ্যে পড়ে যায়। কাজে দেশের অর্থনৈতিক অবস্থার দ্বারা প্রতিষ্ঠানের আর্থিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে থাকে, যেটি প্রতিষ্ঠানের আর্থিক সিদ্ধান্তের ক্ষেত্রে বাহ্যিক প্রভাব বিস্তারকারী অন্যতম গুরুত্বপূর্ণ একটি উপাদান। 2, দেশের রাজনৈতিক অবস্থা। প্রিয় শিক্ষার্থী, অর্থনৈতিক অবস্থার পাশাপাশি ঠিক রাজনৈতিক অবস্থাটাও কেমন হবে সেটি নির্ভর করে দেশের সরকার এবং সরকারের সাথে সংশ্লিষ্ট যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সম্মান, শ্রদ্ধা এবং আস্থাশীলতার ওপর। প্রিয় শিক্ষার্থী, এই রাজনৈতিক পরিবেশ তৈরির ক্ষেত্রে যে প্রতিষ্ঠানগুলো অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন করে তাদের তেমন কোনো ভূমিকা থাকে না। তাদেরকে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতির ওপর ভিত্তি করেই কিন্তু তাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, কার্যক্রমগুলো পরিচালনা করতে হয়। সেজন্য দেশের রাজনৈতিক অবস্থা যদি স্থিতিশীল হয় তাহলে তারা খুব সুন্দরভাবে তাদের ব্যবসায়িক কার্যক্রম সম্পন্ন করতে পারে। বিপরীতভাবে যদি রাজনৈতিক অবস্থা অস্থিতিশীল হয় তাহলে সেই অস্থিতিশীলতার প্রভাব কিন্তু তাদের ব্যবসায়িক কার্যক্রমের মধ্যেও পড়ে। কাজে দেশের রাজনৈতিক অবস্থা আর্থিক সিদ্ধান্তে প্রভাব বিস্তারকারী অন্যতম একটি বাহ্যিক উপাদান হিসেবে বিবেচিত হয়। 3, বাণিজ্য চক্র। প্রিয় শিক্ষার্থী, দ্রব্যের চাহিদা বৃদ্ধি পেলে দাম বাড়ে, দ্রব্যের চাহিদা হ্রাস পেলে দাম কমে। এই যে একটি অবস্থা, এই অবস্থা বা বাণিজ্য চক্র, এটির মাধ্যমে কিন্তু প্রতিষ্ঠানের আর্থিক সিদ্ধান্ত প্রভাবিত হয়। কারণ পণ্যের দাম যখন বৃদ্ধি পায়, পণ্যের চাহিদা বাড়লে তখন পণ্যের উৎপাদন বাড়াতে হয়, পণ্যের উৎপাদন বাড়ানোর জন্য প্রয়োজন হয় অধিক মূলধনের। ঠিক বিপরীত অবস্থায় যখন পণ্যের চাহিদা পড়ে যায় তখন মূল্য কমে যায়, তখন পণ্যের চাহিদাও কিন্তু কমে যায়। সেরকম একটি অবস্থাতে প্রতিষ্ঠানকে কিন্তু তার মূলধনের সবটুকু ব্যবহার না করে যতটুকু প্রয়োজন ততটুকু মূলধন ব্যবহার করে অবশিষ্ট মূলধন সঞ্চিত করে রাখতে হয়। এই যে একটি অবস্থা যেটি বাণিজ্য চক্রের কারণে তৈরি হয়, সেই বাণিজ্য চক্রের কারণে তৈরি বিষয়গুলো কিন্তু ব্যবসায়ের আর্থিক সিদ্ধান্তের ওপর প্রভাব বিস্তার করে থাকে। এরপর ব্যবসায়ের আর্থিক সিদ্ধান্তের ওপর প্রভাব বিস্তারকারী বাহ্যিক যে উপাদান রয়েছে সেটি হচ্ছে করনীতি। প্রিয় শিক্ষার্থী, করনীতি প্রতিষ্ঠানের আর্থিক সিদ্ধান্তের ওপর গভীরভাবে প্রভাব বিস্তার করে থাকে। এটি বিনিয়োগকারীদের বিনিয়োগ ও লভ্যাংশের সিদ্ধান্তের ওপর কিন্তু প্রভাব বিস্তার করে। কাজেই করনীতি যদি ব্যবসা বান্ধব হয় তাহলে ব্যবসায়ের আর্থিক সিদ্ধান্তগুলো নেওয়া অনেক সহজ হয়, আর করনীতি যদি ব্যবসায়ের স্বার্থের বিপরীতে অবস্থান করে তাহলে আর্থিক সিদ্ধান্তগুলো গ্রহণ করতে অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে হয়। এজন্য করনীতিকে আর্থিক সিদ্ধান্ত গ্রহণের বাহ্যিক প্রভাব বিস্তারকারী উপাদান হিসেবে বিবেচনা করা হয়। 5, রাষ্ট্রীয় নীতি। প্রিয় শিক্ষার্থী, সরকারি আইনকানুন ও রাষ্ট্রীয় নীতি দ্বারাও আর্থিক সিদ্ধান্ত প্রভাবিত হয়ে থাকে। একটি দেশের নীতির সাথে
তার ব্যবসায়ের নীতি, তার ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক নীতি সব কিছুর সামঞ্জস্য রাখতে হয়। এজন্য রাষ্ট্রীয় নিয়ম নীতি কিন্তু ব্যবসায়ের বাইরে অবস্থান করলেও আর্থিক সিদ্ধান্তের ক্ষেত্রে প্রত্যক্ষভাবে বা সরাসরিভাবে প্রভাব বিস্তার করে থাকে, যেটি আর্থিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী বাহ্যিক একটি উপাদান হিসেবে বিবেচিত হয়। সবশেষ, মূলধন ও অর্থবাজার। প্রিয় শিক্ষার্থী, মূলধন ও অর্থবাজার ব্যবসায় অর্থসংস্থানের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর একটি দেশের মূলধন ও অর্থবাজারের প্রত্যক্ষ প্রভাব ব্যবসায়ের আর্থিক সিদ্ধান্তের ওপর রয়েছে। একটি প্রতিষ্ঠানের আর্থিক সিদ্ধান্ত গ্রহণ করতে গেলে সে দেশের মুদ্রা বাজার এবং অর্থ ব্যবস্থা বা মূলধন এই সকল কিছু বিবেচনায় নিতে হবে। অর্থাৎ মূলধন এবং অর্থবাজার আর্থিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বাহ্যিক একটি প্রভাব বিস্তারকারী গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হয়। প্রিয় শিক্ষার্থী, সবশেষ আলোচনা করে আমরা বলতে পারি বলতে পারি যে আর্থিক সিদ্ধান্ত সমূহের ক্ষেত্রে এই অভ্যন্তরীণ ও বাহ্যিক উভয় ধরনের উপাদানগুলোই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেজন্য আর্থিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যে আর্থিক ব্যবস্থাপক এই উপাদানগুলো যত বেশি বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন, তিনি তত বেশি কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। আর যে কোনো আর্থিক ব্যবস্থাপককে অবশ্যই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এই অভ্যন্তরীণ ও বাহ্যিক উপাদানগুলো বিবেচনায় নিতে হবে। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা আর্থিক সিদ্ধান্তের উপর প্রভাব বিস্তারকারী অভ্যন্তরীণ ও বাহ্যিক উপাদানগুলো নিয়ে আলোচনা করেছি। আশা করছি বিষয়গুলো তোমরা বুঝতে সক্ষম হয়েছ। তারপরেও কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট বক্সে বা মেসেঞ্জারে প্রশ্ন করবে। প্রশ্ন পেলে সে বিষয়গুলো আবারও বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। প্রিয় শিক্ষার্থী, প্রশ্নটি যেহেতু বিগত বছরের পরীক্ষাগুলোতে অনেকবার এসেছে, কাজে তোমরা এই প্রশ্নটি ভালোভাবে শিখবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা এতক্ষণ অনলাইনে ধৈর্য সহকারে আমার এই ক্লাসটি দেখেছো, তাই তোমাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আবারও অনলাইন ক্লাসে তোমাদের সাথে যুক্ত হব সেই প্রত্যাশা রেখে তোমাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো অনলাইন ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। খোদা হাফেজ।